नमस्कार আমি অধ্যাপক অয়ন ব্যানার্জি বলছি। যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে চলেছি যে আগামীকাল ১লা ফেব্রুয়ারি শনিবার আমরা সকলেই জানি ইউনিয়ন বাজেট ঘোষণা হতে চলেছে। তো আগামী দিনে বাজেটে আমরা কি নতুন ঘোষণা পেতে পারি। এখন এই ভিডিওটা সম্পূর্ণরূপেই বিভিন্ন নিউজ এজেন্সি যে খবরগুলি করেছে, বিভিন্ন ইকোনমিক্সের সঙ্গে জড়িত সংবাদপত্রগুলি যে খবরগুলি করেছে তার উপর বেস করে করা। আসল বাজেটে কি ঘোষণা দেখতে পারি সে তো আগামীকালই বোঝা যাবে। তো আমরা যে ঘোষণাগুলো দেখতে পারি বাজেটে এবারে বলে মনে করা হচ্ছে সেগুলি হলো, তো বাজেটে যে ঘোষণা হতে পারে এবারে বলে মনে করা হচ্ছে তার মধ্যে প্রথমেই আসবে, এটা নিয়ে সকলেরই বিশেষ করে মধ্যবিত্ত মানুষদের খুবই উৎসাহ থাকে, সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স স্ল্যাবে কোনো পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না। অনেকেই মনে করছেন যে এবারে ইনকাম ট্যাক্স স্ল্যাবে পরিবর্তন হতে পারে এবং ইনকাম ট্যাক্স স্ল্যাব বাড়ানো হতে পারে। হয়তো ১০ লাখ টাকা অবধি বার্ষিক ইনকাম সম্পূর্ণরূপে ট্যাক্স ফ্রি করা হতে পারে। ১০ লাখ টাকা থেকে ১৫ লাখ টাকা অবধি 5%, ১৫ লাখ টাকা থেকে ২০ লাখ টাকা অবধি 10%, ২০ থেকে ২৫ লাখ টাকা অবধি 20% হতে পারে এবং তার উপরে ২৫ লাখের ওপর বার্ষিক ইনকাম 30% ইনকাম ট্যাক্স হতে পারে। তো এরকমই বিভিন্ন নিউজ এজেন্সিগুলো মনে করছে যে এই ধরনের ইনকাম ট্যাক্স স্ল্যাবে পরিবর্তন হতে পারে। এবং আরেকটা হতে পারে ইউনিক জিনিস যেটা মনে করা হচ্ছে, যেটা ইউকে এবং ইউএসএতে রয়েছে অলরেডি, সেটা হচ্ছে কাপল ট্যাক্স ফাইলিংয়ের সুযোগ। অর্থাৎ একজন স্বামী স্ত্রী দুজনেই যদি ইনকাম ট্যাক্স ফাইল করে তাহলে এই ক্ষেত্রে তাদের আর আলাদা করে আইটিআর ফাইল করতে হবে না। তারা যদি চান তাহলে তারা উভয়ই একত্রে আইটিআর ফাইল করতে পারবেন। এক্ষেত্রে হয়তো যে সমস্ত ফ্যামিলিগুলিতে সিঙ্গেল আর্নিং মেম্বার রয়েছেন তারা হয়তো কিছুটা সুযোগ সুবিধা পেতে পারেন যদি এটা হয়, কারণ এটা অন্যতম প্রস্তাব এবারে বাজেটে গেছে। এছাড়া দুই হচ্ছে পিএম কিষাণ যোজনা। ভারতবর্ষের কৃষকেরা বছরে ৬,০০০ টাকা করে পেয়ে থাকেন প্রধানমন্ত্রীর কাছ থেকে, প্রধানমন্ত্রী কিষাণ যোজনা। যদিও পশ্চিমবঙ্গে বোধহয় এই নিয়ে কিছুটা সমস্যা রয়েছে রাজনৈতিক টানাপোড়েনের কারণে, কিন্তু ভারতবর্ষের কৃষকেরা মোটামুটি ৬,০০০ টাকা অবধি মাসে পেয়ে থাকেন। এটা অনেকে মনে করছে মাসে ১০,০০০ টাকা থেকে ১২,০০০ টাকা, বছরে ১০,০০০ টাকা থেকে ১২,০০০ টাকা অবধি করা হতে পারে ৬,০০০ টাকা থেকে বাড়িয়ে। কারণ আমরা সকলে দেখেছি যে বিভিন্ন যে রিপোর্টস এসছে, জিডিপি গ্রোথ কমে গেছে, বিভিন্ন কোম্পানি যে আর্নিংসগুলো রিপোর্ট করেছে তাদের কোয়ার্টারলি আর্নিংসের গ্রোথ কমে গেছে। তো গ্রামাঞ্চলের মানুষের স্পেন্ডিংও কমে গেছে। তো গ্রামাঞ্চলের মানুষের স্পেন্ডিং বাড়ানোর ওপর কিন্তু এবারে বাজেটে অন্যতম ফোকাস থাকতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়া কিষাণ ক্রেডিট কার্ড, যে কার্ডের সাহায্যে যারা কৃষক, মূলত সেই কৃষকেরা যারা লোন নিতে পারেন, সেখানে এখনও তারা হায়েস্ট ৩ লাখ টাকা অবধি লোন নিতে পারেন। হয়তো এই ৩ লাখ টাকার ঊর্ধ্বসীমা বাড়িয়ে ৫ লাখ টাকা করা হতে পারে কিষাণ ক্রেডিট কার্ডে লোন নেওয়ার ঊর্ধ্বসীমা। এছাড়া প্রবীণদের জন্য, যেহেতু ভারতবর্ষে যত মানুষের আয়ু বৃদ্ধি পাচ্ছে তত বয়স্ক মানুষদের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে এবং তাদের জন্য বিভিন্ন সুবিধা বাড়ানো হতে পারে। বিশেষ করে সিনিয়র সিটিজেনদের জন্য যে হেলথ ইন্স্যুরেন্স রয়েছে সেটা হয়তো ৫০,০০০ থেকে বাড়িয়ে ১ লাখ টাকা অবধি তার লিমিট করা হতে পারে মনে করা হচ্ছে। এবং এনপিএস, যেটা হচ্ছে ন্যাশনাল পেনশন স্কিম, তারও সুযোগ সুবিধে এবং আরও কিছু নিয়মাবলীতে কিছু চেঞ্জেস আসতে পারে বলে অনেকে মনে করছেন। এছাড়া হচ্ছে সঞ্চয় প্রকল্পগুলোর ক্ষেত্রে আমরা দেখছি যেহেতু ভারতবর্ষের মানুষ ক্রমশ শেয়ার মার্কেট মুখী হচ্ছেন এবং তারা তাদের অর্থ ম্যাক্সিমাম ক্ষেত্রেই স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করছেন। তো এখানে সরকারি ব্যাঙ্কগুলোর একটা লিকুইডিটি ক্রাঞ্চ দেখা যাচ্ছে, তাদের জমা আমানতের পরিমাণ হ্রাস পাচ্ছে এবং যেগুলি সঞ্চয় প্রকল্প রয়েছে ব্যাংক এবং পোস্ট অফিসগুলির, সেগুলোও কিন্তু এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো হয়তো যেগুলি রয়েছে পিপিএস, সুকন্যা সমৃদ্ধি যোজনা এবং আরও বিভিন্ন প্রকল্প রয়েছে, ব্যাংকের বিভিন্ন স্কিম রয়েছে, তার ক্ষেত্রে কিছু নিয়মাবলী পাল্টানোর কথা চিন্তা করা হতে পারে যাতে এই জিনিসগুলো মানুষের কাছে একটু আকর্ষণীয় হয় এবং সরকারি এই সংস্থাগুলিতে মানুষ টাকা রাখতে উৎসাহিত হয়। আচ্ছা, এখন অবধি যারা ভিডিওটা দেখলেন এবং যারা এই ভিডিওটা প্রথমবার দেখছেন তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন। আগামীকাল যখন বাজেট হবে তারপরই বাজেটে নতুন কী ঘোষণা হলো এবং তার কি প্রভাব শেয়ার মার্কেট এবং অন্যান্য ক্ষেত্রে পড়তে পারে সেটা নিয়ে আমি ভিডিও করব। তো যাতে সঙ্গে সঙ্গে ভিডিওগুলো পান তার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নেক্সট হচ্ছে ইন্স্যুরেন্স নিয়েও প্রচুর কথা হচ্ছিল। আপনারা দেখেছেন যে এখন মানুষের কাছে
বিভিন্ন ইন্স্যুরেন্স করা একটা বেসিক মানে একটা দরকারের জায়গা। সেখানে ইন্স্যুরেন্সের জিএসটি নিয়ে বহুদিন ধরেই আলোচনা হচ্ছে, তার সমালোচনা হচ্ছে। হয়তো 5 লাখ টাকা অবধি ইন্স্যুরেন্স প্রিমিয়ামে বছরে জিএসটি মকুব করা হতে পারে, এটা অনেকেই মনে করছেন। কারণ এনডিএর মধ্যেও নীতিন গাডকারি সমেত বিভিন্ন মন্ত্রীরা কিন্তু যাতে বিভিন্ন ইন্স্যুরেন্সের ক্ষেত্রে জিএসটি মকুব করা হয় সে নিয়ে বারবার দাবি করেছেন অর্থমন্ত্রীর কাছে। এছাড়া হচ্ছে আবাস প্রকল্পে আমরা দেখেছি যে গরিব এবং যারা নিম্ন মধ্যবিত্ত মানুষ তাদের বিভিন্ন কম পয়সায় বা প্রায় বিনামূল্যে আবাস দেওয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ চেষ্টা কয়েক বছর ধরেই করা হচ্ছে। এবং এর ফলে আবাস একটা এমন জিনিস, রিয়েল এস্টেট এমন একটা জিনিস, সেটা ডেভেলপ হলে একটা দেশের অর্থনীতিও বিভিন্ন ক্ষেত্রে ডেভেলপড হয়। তো এই ক্ষেত্রেও যেটা আমরা জানি যে 35 লাখ টাকা অবধি হোম লোনে বিভিন্ন সুযোগ সুবিধে সরকার দেয়, বিভিন্ন ধরনের সাবসিডি দিয়ে থাকে। তো সেই যে 35 লাখ টাকা অবধি হোম লোনে যে সুযোগ সুবিধে সেটিকে বৃদ্ধি করে 50 লাখ টাকা অবধি করা হতে পারে, যাতে বিভিন্ন রিয়েল এস্টেট মার্কেটে একটা বুম আসে, ব্যাংকের কাছ থেকে মানুষ বেশি লোন নেয়, তার ফলে ব্যাংকগুলিরও লাভ হয় এবং একটা সামগ্রিকভাবে একটা ভারতীয় অর্থনীতি যেটা কিছুটা স্লো ডাউন করছে বলে আমরা লাস্ট কয়েকটা কোয়ার্টারে দেখতে পেয়েছি, জিডিপি গ্রোথ কমে যাওয়ার ফলে, তো সেটা যাতে আবার বুস্ট হয়। তো এগুলোই মনে করা হচ্ছে এগুলো হবে। এবং মূলত হচ্ছে যে ভারতীয় অর্থনীতি যেভাবে ভালোভাবে ছিল কোভিড পরবর্তী সময়ে পৃথিবীর অন্যান্য দেশের অর্থনীতি ধাক্কা খেলেও ভারতবর্ষের অর্থনীতি কিন্তু সেরকম ধাক্কা খায়নি। এবং জিডিপি গ্রোথ উন্নয়নশীল দেশগুলির মধ্যে ভারতবর্ষের সব থেকে ভালো ছিল। কিন্তু আমরা দেখেছি যে বর্তমান ফিনান্সিয়াল ইয়ারে 24-25-এ ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার এবং থার্ড কোয়ার্টারও যে বিভিন্ন কোম্পানিগুলি রেজাল্ট রিপোর্ট করেছে তাতে বিভিন্ন কোম্পানির আর্নিংস কমে গেছে। ভারতবর্ষের মানুষের বিভিন্ন ক্ষেত্রে স্পেন্ডিং কমে গেছে, যার ফলেই জিডিপিও আঘাতপ্রাপ্ত হয়েছে। তো এই যে ইকোনমিক স্লোডাউন ভারতবর্ষের ক্ষেত্রে হচ্ছে সেটা যাতে না হয় সেই জন্যই একটা বুস্ট কিন্তু আসতে পারে বাজেট থেকে বলে মনে করা হচ্ছে। এবং এর ক্ষেত্রে বলে দিই যে আরেকটা হচ্ছে এলটিসিজি, এসটিসিজি, লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স এবং শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স। বিশেষ করে যারা স্টক মার্কেটের সঙ্গে যুক্ত তারা আরও ভালোভাবে জানেন যে আগের বছর এলটিসিজি বা লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্সের পরিমাণ 10% থেকে বাড়িয়ে 12.5% করা হয়েছিল। অনেকে মনে করছেন এবছর সেটা বেড়ে হয়তো 15% হতে পারে। তো যদি সেটা হয় তাহলে কিন্তু সেটা স্টক মার্কেটের পক্ষে খুব একটা ভালো খবর হবে না। অলরেডি এসটিসিজি বেড়েছে, শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স, এসটিটি রয়েছে, সিকিউরিটি ট্রানজ্যাকশন, ডিভিডেন্ডে ট্যাক্স এসেছে, যেটাকে ডাবল ট্যাক্সেশন বলা হয়, যে ডিভিডেন্ডে আগে ট্যাক্স ছিল না। তো এইগুলো হলে কিন্তু শেয়ার মার্কেটের পক্ষে সেটা ভালো হবে না। কিন্তু দেখুন এখন আমাদের সকলেই এটা বিভিন্ন নিউজ এজেন্সি রিপোর্টের ওপর ভরসা করে এই কথাগুলো বলা, তারপর আলটিমেটলি কি হচ্ছে বাজেটে সেটা আগামীকাল সকাল 11টাতেই বোঝা যাবে। এবং তারপরেই আমি এই চ্যানেলে একটি ভিডিও দেবো। তো সকলেই চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করুন। সকলে খুব ভালো থাকবেন। আশা করি বাজেট ভারতবর্ষের অর্থনীতিকে একটা নতুন দিশা দেখাবে এবং মধ্যবিত্তের পকেটকে রিল্যাক্স করবে এবং যারা স্টক মার্কেট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন তারাও এর দ্বারা উপকৃত হবেন এবং স্টক মার্কেটের যে এতটা ডাউন দেখা গেছে সেখান থেকে উঠে স্টক মার্কেট আবার ছুটবে, নতুন বুলরান শুরু করবে। কিন্তু সবই আসার ব্যাপার। আসল জিনিস জানতে আগামীকাল শনিবার 1 ফেব্রুয়ারি সকাল 11টার অপেক্ষা করতেই হবে। তারপরে আমি আবার নতুন ভিডিও নিয়ে আসবো। সকলে খুব ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। নমস্কার।